কতকগুলো অবিশ্বাস্য ঘটনা যখন গতকাল রাত্রে রমেশকে বারবার ভাবাচ্ছিল, তখন তিতলি পার্থ তার জমিদার বাড়ির অতিথি আপ্যায়ন খুব ভালোভাবেই উপভোগ করছিল। বস্তুত দুজনেই যখন ভোজন রসিক মানুষ। অপরদিকে অসুখের নামে গ্রামের নামকরণের ব্যাপারটা রমেশের কিছুতেই হজম হচ্ছিল না। সে যাই হোক, রাজকীয় শয্যায় ঘুমকাতুরে প্রাণীদের ঘুমটা কিন্তু বেশ জমিয়েই হলো। পরদিন সকালে উঠে রাজনারায়ণবাবুকে সঙ্গে নিয়ে রমেশ, তিতলি আর পার্থ তাদের কুলমন্দির দর্শন করতে গেল। এই সেই ঠাকুর দালান যেখানে জগৎ শেঠের দেওয়া কোষ্ঠী পাথরের নারায়ণ মূর্তি নিত্য পুজো গ্রহণ করতেন। তারপর হঠাৎ করে এই পালনকর্তা রুষ্ট হয়ে চৌধুরী বংশ ছেড়ে চলে গেলেন, নাকি কোনো দুষ্ট এসে মূর্তি চুরি করে পালিয়ে গেল, তা এখন রহস্য। এখন পাথরের মূর্তি তো আর নিজে থেকে পালিয়ে যাবে না, তার মানে নির্ঘাত সেটা চুরি গেছে। অতএব চোর যদি কোনো চিহ্ন ফেলে রেখে যায়, সেটাই এখন দেখতে আসা। জমিদার বাড়ি থেকে 15 মিনিট সোজা হাঁটা পথ, তারপরেই চৌধুরীদের 250 বছরের প্রাচীন নারায়ণ মন্দির। পলাশির যুদ্ধ, ভারতের পরাধীনতা, স্বাধীনতার লড়াই, স্বাধীনতার লাভ, না জানি আরও কত ঘটনার সাক্ষী থেকেছে এই মন্দির। মন্দিরের পাশে বিশাল বটবৃক্ষ না জানি কত ঝড়ের হাত থেকে এই মন্দিরকে রক্ষা করেছে, তা আর বলার বাকি রাখে না। চতুর্দিকে 2 হাত মোটা ইটের পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির, ওপরে কাঁটা তারের বেড়া দেওয়া। সুতরাং পাঁচিল টপকে মন্দিরে প্রবেশ করা কিংবা শীত কেটে ভেতরে ঢোকা বেশ খানিকটা কঠিন। তবে বটের ঝুড়ি ধরে যদি অন্ধকারে পাঁচিল অতিক্রম করে থাকে, তবে তাহলে হতেও পারে। মন্দিরের প্রবেশদ্বার খুলে গেলে শান বাঁধানো আঙিনার মাঝে চোখে পড়বে তুলসীতলা। তারপর সামনেই পোড়া ইটের তৈরি গর্ভগৃহ। মুর্শিদাবাদ পাথরের জায়গা নয়, সুতরাং মন্দির যে ইটেরই হবে এটাই আশা করা যায়। এই গর্ভগৃহের ভগবান বাস করতেন। মন্দিরের অবস্থা ভগ্নপ্রায়, তবুও ইতিহাসের সুদীর্ঘ পথ অতিক্রম করে যেটুকু আজও আপন মহিমায় বিরাজ করছে, তার সৌন্দর্য অতুলনীয়। গর্ভগৃহের প্রবেশের দ্বারটি পাথর দিয়ে বাঁধানো, আর তার উপর নানা নকশা। দেওয়ালের টেরাকোটার কাজ দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের চূড়াটি যদিও অর্ধভগ্ন অবস্থায়, তবুও তার উপরে শ্রীহরির ধ্বজা উঠছে। আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করল তারা। ভেতরে প্রবেশ করা মাত্র যেন তাক লেগে গেল তাদের চোখে। এতক্ষণ ভেবে এসেছিল যে মুর্শিদাবাদে পাথরের অভাবে মন্দিরে পাথরের ব্যবহার দেখতে পাওয়া দুর্বোধ্য। তবুও প্রবেশদ্বারে পাথরের কাজ কম বেশি দেখাই যায়, কিন্তু মন্দিরের ভেতর সে মেঝে থেকে শুরু করে দেওয়াল, ছাদ সব কিছু পাথরের তৈরি। শুধু তৈরিই নয়, সুললিত ভাস্কর্যে মুখরিত চতুর্দিক। এই আশ্চর্য নিদর্শন ক্ষণিকের জন্য 3 জনের হুঁশ উড়িয়ে দিল। প্রাচীন শিল্পীর এ এক অপূর্ব কীর্তি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 জনে যেন সেই মহান শিল্পীর শ্রীচরণে প্রণাম জানালো। যাই হোক, এবার রাজনারায়ণবাবু তাদের আশ্চর্য চোখের মোহ ভেঙে বলে উঠলেন, আশ্চর্য হচ্ছেন তো? আমার পূর্বপুরুষদের এই কীর্তি দেখে আমিও মাঝে মধ্যে অবাক হয়ে যাই। কি অদ্ভুত শিল্পবোধ! পাশে পার্থ চুপি চুপি তিতলির কানে বলল, দেখেছিস কত শিয়ানা? এমন ভাব করছে যেন এনার পূর্বপুরুষ নিজে হাতে এসব বানিয়েছে। শিল্পীদের কদরটুকুও করতে জানে না। এই চুপ কর, শুনতে পাবেন উনি। তিতলি পার্থর কানে একটা ফিসফিস করে ধমক দিয়ে বলে উঠল, রাজনারায়ণবাবু যেমনটি বলছিলেন, এখানে আমরা পাথর কোথায় পাবো? পাথর এলো সেই ছোটনাগপুর থেকে। তারপর অদ্ভুতভাবে পাথর আর পোড়ামাটির দুইয়ের সমন্বয় ঘটিয়ে এই মন্দির তৈরি হলো। ভেতরটা পাথরের, বাইরেটা ইঁটের। রমেশ খুব ভালোভাবে মন্দিরের নকশা দেখতে লাগলো। মধ্যেখানে পাথরের বেদি, এই বেদিতেই ভগবান আসীন ছিলেন। বেদির তলায় একখানা কচ্ছপ যেন বেদিটিকে ধারণ করে আছে। পিছনের দেওয়ালে সমুদ্র মন্থনের দৃশ্য খোদাই করা। মধ্যে একখানা প্রকাণ্ড থাম, বোধ করি এটিই মন্দার পর্বত। তাকে বেষ্টন করে বাসুকী নাগ, এক পাশে দেবতা এবং অপর পাশে অসুরেরা দৃশ্যমান।
থামের মাথার উপর একটা হরিণী বসে আছে। দূর থেকে দেখে মনে হয় সেটিও পাথরেরই তৈরি। সেই হরিণী পশ্চিমমুখী, অর্থাৎ অসুরদের দিকে মুখ করে আছে। পশ্চিম দেওয়ালে বৈকুণ্ঠে যোগ নিদ্রায় মগ্ন বিষ্ণু, অথচ আশ্চর্যভাবে তার পায়ের কাছে লক্ষ্মীর আসনটি শূন্য। পূর্ব দেয়ালে এক বিশাল পাথরের দরজার নকশা আঁকা, যার শীর্ষে লেখা আছে স্বর্গদুয়ার। এই দরজার পাশে একখানা পাথরের সিন্দুক। রাজনারায়ণবাবু একে একে সব বলতে লাগলেন। এই মন্দিরের নকশা বাপু ভারী অদ্ভুত। সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মীর উত্থান হওয়ার কথা, সেখানে আছে এক হরিণী। বৈকুণ্ঠের শ্রীহরির কাছে হরিপ্রিয়া অনুপস্থিত। এদিকে স্বর্গের দুয়ার, যা কিনা কোনো দিনও খোলে না। সবই কেমন গোলমেলে। রমেশ এতক্ষণ চুপ করে সব ভালোভাবে নিরীক্ষণ করছিল। সেও এবার বলে ওঠে, ব্যাপারটা যতটাই অদ্ভুত ততটাই রহস্যময়। আচ্ছা, আপনি জানেন না নকশাগুলো ঠিক এরকম কেন? আজ্ঞে না বাছা, আমি বহু প্রশ্ন করেছি আমার ঠাকুরদাকে, কিন্তু তিনিও কিছু বলতে পারতেন না। তিনি আমায় বলেছিলেন গীত গোবিন্দ পড়তে। সেটা নাকি তাকে তার বাবাকে তার ঠাকুরদা মানে স্বর্গীয় দর্পনারায়ণ চৌধুরী মহাশয় বলেছিলেন। গীত গোবিন্দ? আজ্ঞে হ্যাঁ। হঠাৎ তিতলি প্রশ্ন করে, আচ্ছা জ্যাঠামশাই, এই সিন্ধুকে কি আছে? রাজনারায়ণবাবু উত্তর দেন, আরে ওতেই তো আমাদের গীত গোবিন্দ আছে। গীত গোবিন্দ ওতেই আছে? আজ্ঞে হ্যাঁ। ও গীত গোবিন্দের মানে আমি কোনো দিন খুঁজে বার করতে পারিনি। ও জয়দেবের গীত গোবিন্দ নয়, ও আমার প্রপিতামহ স্বর্গীয় দর্পনারায়ণ চৌধুরীর লেখা। এ যাবৎকাল ওটা ওই সিন্ধুকেই পড়ে থাকে। শুধু শ্রাবণী পূর্ণিমার দিন বাৎসরিক পুজোতে ওটি পড়া হয়। আচ্ছা, আমি কি ওটা পড়ে দেখতে পারি? রমেশ প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তবে ওর চাবি এখন বাড়িতে আছে। ও বেলা হারুকে দিয়ে সিন্ধুক খুলিয়ে তখন দেব না হয়। মন্দিরের ভেতরের আজগুবি রহস্য রমেশের মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে। গর্ভগৃহের বাইরে এসে রাজনারায়ণবাবু তাদের মন্দিরে তুলসীতলা, যেখানে বৃন্দাবন পরিক্রমা হয় শ্রাবণী পূর্ণিমায়, এবং হরিবাসর, যেখানে ওই তিথিতে কীর্তন গান হয়, ইত্যাদি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন এবং বোঝাতে লাগলেন। এদিকে বেলা অনেকটা গড়িয়ে পড়েছে। পেটুক পার্থর পেট খিদের জ্বালায় চুইচুই করছে। ফলে মন্দির ঘোরা শেষ হতেই তারা আবার বাড়ি ফিরে গেল।